প্রত্যেকে ডিস্টার্ব করতেছে, সকালে ক্লাস নিয়েছিলাম অবশ্য সেটাতে। আমি তোমাদের লিঙ্ক অবশ্য ক্রিয়েট করা হয়নি, যাই হোক তো ওইটা ডিস্টার্ব করতেছে এখন। এইটা হচ্ছে যে 40 মিনিটস লিমিটেড টাইম আর কি, তোমরা একটু অ্যাটেন্টিভ থাকো, আমরা যাতে দ্রুত শেষ করা যায় চেষ্টা করবো। যদি না যায় তাহলে আরেকটা নতুন লিঙ্ক করতে হবে আর কি, সেটা আবার সবাই জয়েন করতে সময় লাগে, ঝামেলা। তো কন্ডাক্টিভিটি এন্ড মোবিলিটি পড়তেছিলাম। আর ইয়েতে মিটে কথা কেউ কেউ বলছো, প্রায় বলো, আবারও বলতেছি মিটে সমস্যা এখন। মিটে কোনোভাবে আর ক্লাস নেই, আমি আর ক্লাস নেবো না। মিটে রেকর্ড করা যায় না। আচ্ছা, তো কন্ডাক্টিভিটি এন্ড মোবিলিটি আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশন একটা সলিডে পার ইউনিট ভলিউমে কি পরিমাণ ইলেকট্রন আছে, কি পরিমাণ হোল আছে, সেই সংখ্যাটা বের করছি। এবার ইলেকট্রন হোলের সংখ্যা বের করছি, এবার ইলেকট্রন হোল দিয়ে আমরা কারেন্ট কি ফ্লো হবে সেইটাতে যাব। কারেন্ট তৈরি হওয়া কি হয় আর কি, কারেন্ট একটা সলিডের মধ্যে কি হয়, কারেন্ট বা ইলেকট্রন হোল মুভ করে, চার্জ ক্যারিয়ার গুলা কিভাবে একটা হোলের মধ্যে একটা সলিডের মধ্যে মুভ করে, অথবা অন্যভাবে বলা যায় কিভাবে কারেন্ট ফ্লো হয়, সেটা আমরা দেখবো। তো প্রথম কথা হচ্ছে আমরা ইলেকট্রন দিয়ে হিসাব করি। ইলেকট্রনের মধ্যে এই সলিডের মধ্যে ইলেকট্রন গুলো সব সময় মুভমেন্টে থাকে। এখন কোন একটা চার্জ ক্যারিয়ার যখন মুভ করে, তাহলে মুভমেন্ট মানেই হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? কোন একটা চার্জ ক্যারিয়ার, সেটা হতে পারে ইলেকট্রন, সেটা হতে পারে হোল, সে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তার মানে কি কারেন্ট ফ্লো হচ্ছে। এটা আমরা জানি তো নাকি? জি স্যার, আই সমান ডিকিউ ডিভাইড বাই ডিটি, সময় সাপেক্ষে চার্জের পরিবর্তন। সময় সাপেক্ষে চার্জের পরিবর্তন, বা হ্যাঁ চার্জ, এটা অবশ্য হোল নেট চার্জের কথা বলতেছে, যাই হোক চার্জের পরিবর্তন। তো অর্থাৎ চার্জের এক জায়গা থেকে এক জায়গায় মুভমেন্টটাই হচ্ছে কারেন্টের তৈরি করতেছে। এখন কথা হচ্ছে যে আমাদের ইলেকট্রনের একটা সলিডের মধ্যে এক্সটার্নাল কোনো প্রভাব ছাড়াও সে মুভ করে, কিন্তু আমাদের একটা সলিডের মধ্যে এক্সটার্নাল কোনো প্রভাব ছাড়া সেই সলিডের মধ্যে কারেন্ট ফ্লো হয় না। এর মানে হচ্ছে যে ইলেকট্রন গুলোর মুভমেন্টটা খুব র্যান্ডম। তোমরা স্ক্রিনে কি পিডিএফ দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার, ইলেকট্রন একটা এদিক ওদিক ছোটাছুটি করতেছে, এটা না স্যার? এ আর বি দুইটা ফিগার দেখতে পাচ্ছ, নিচে ছোট করে এ ছোট হাতের এ ছোট হাতের বি লেখা আছে, দেখছো না? দেখতেছো? এই যে ছোট হাতের এ ছোট হাতের বি দেখতে পাচ্ছ না? আচ্ছা, এক নম্বর ছবিতে দেখাইছে, এক নম্বর ছবিতে দেখাইছে ইলেকট্রন গুলা দেখো, প্রতিটা তীর চিহ্ন দিয়ে এক একটা ইলেকট্রনের মুভমেন্ট দেখাচ্ছে আর কি। দেখতেই পাচ্ছ কোনো কোনো নির্দিষ্ট বিন্যাস নাই, র্যান্ডম এলোমেলো ঘোরাফেরা করতেছে। অর্থাৎ সবাই ঘোরাফেরা করতেছে ঠিকই, কিন্তু কোনো নির্দিষ্ট বিন্যাসে বা নির্দিষ্ট দিকে ঘোরাফেরা করতেছে না, বলে এই টোটাল ঘোরাফেরার কোনো ফলাফল নাই, আউটপুট জিরো। বোঝা গেছে? যার ফলে এই সলিডে কোনো ধরনের কারেন্ট ফ্লো হচ্ছে না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, 2 নাম্বার ইয়েতে দেখো, আমরা বড় মোটা কালো দাগের একটা দিয়ে দিলাম, ইলেকট্রিক ফিল্ড দিলাম ইএক্স। ঠিক আছে, এই ইএক্স টা আমরা এখানে এই সাবজেক্টে তোমরা চেষ্টা করবে যে একটু পেঁচায় লেখার জন্য। এই যে ইলেকট্রিক ফিল্ড, সাধারণত ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই দ্বারা প্রকাশ করি, কিন্তু আমরা ই দ্বারা এই সাবজেক্টে আরেকটা জিনিস প্রকাশ করতেছি, সেটা কি? এনার্জি। ঠিক আছে, স্যার এপসাইলন নটের মতো, স্যার এপসাইলনের মতো করে দিব? না না, এপসাইলন, হ্যাঁ মানে না, এপসাইলনের মতো না, ওই যে এপসাইলন তো একটু এরকম হয়ে যায়, এটা না করে একটু পেঁচাই দিও আর কি। এপসাইলন দিলে আবার সেটা আমারও আবার বুঝতে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, একটু পেঁচায়, ঠিক আছে, পেঁচানো হাতে ছোট হাতে লিখে আমরা বড় হাতের সেরকম দিও আর কি। ঠিক আছে, তাই আমারও বুঝতে সুবিধা হবে, তোমাদেরও নিজেদের লেখা নিজেদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে আর কি। আর সাধারণত এইগুলো সবসময় সাধারণত একটা সাফিক্স থাকে, ইএক্স। এক্স মানে হচ্ছে যে মানে ইলেকট্রিক ফিল্ডের ইএক্স ইওয়াই কিছু একটা থাকবেই, কারণ কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাকেও সে দেখাই দিবে আর কি। বোঝা গেছে? এক্স অ্যাক্সিসের পজিটিভ অ্যাক্সিস দিকে ইলেকট্রিক ফিল্ডের দিকটা। ঠিক আছে, আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ডের দিক মানে কি, এই ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ সাইড এই সাইডে, নেগেটিভ সাইড এইটা। ঠিক আছে, এখন যখন আমরা এ নাম্বার ফিরে গেল, ইলেকট্রনের দিকগুলা খুব র্যান্ডম এলোমেলো চলাফেরা করতে, যখনই আমরা এই সলিডের উপর একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম, তখন আর ইলেকট্রিক ফিল্ডের দিকগুলা র্যান্ডম হবে না। এই পজিটিভ দিকে, নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, সুতরাং সে পজিটিভ দিকে অ্যাট্রাক্টেড হবে। সবগুলা ইলেকট্রন নির্দিষ্ট দিকে বিন্যস্ত ভাবে ঘুরে গেল। কথা বোঝা গেছে? অ্যালাইন হয়ে যাবে না? অ্যালাইন হয়ে যাবে, সব বিন্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, নির্দিষ্ট দিক কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ দিকে। ঠিক আছে,
হ্যালো, জি স্যার। স্যার এখানে স্যার জি, স্যার। উপরটা কি দিক বোঝাচ্ছে আর নিচেরটা উপরটা স্যার ইলেকট্রন। হ্যাঁ, উপরটা ইলেকট্রিক ফিল্ডের দিক বোঝাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের দিক, আর নিচের এই ছোট ছোট গুলো সবগুলা, এখানে যেরকম ছোট ছোট গুলা, এগুলো সব ইলেকট্রনের দিক। বোঝা গেছে? জি স্যার। ইলেকট্রিক ফিল্ডের দিক মানে কি? ইলেকট্রিক ফিল্ডের দিক এইভাবে দেয়া মানে কি? এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, তাই তো? পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে অবভিয়াসলি ইলেকট্রনের দিক কোন দিকে হবে? পজিটিভ দিকে, ঠিক আছে? জি স্যার। তার তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই এটা, যার ফলে কি হবে, আমাদের কারেন্ট ফ্লো হবে। কারণ কি, এখন ইলেকট্রন গুলার সবাই একই নির্দিষ্ট দিকে যাচ্ছে, যার ফলে কি, আগেরটা ছিল সবাই এক একজন এক এক দিকে, যার ফলে সবার যোগফল 0 হয়ে যেত, এখন একটা নির্দিষ্ট দিকে যাবে। এটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডের কারণে আমরা যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটা। এখন আমরা একটা সূত্র বা আমরা একটা ইয়ে জানি, এফ ইকুয়ালস টু ফোর্স, এফ ইকুয়ালস টু কিউ ই, চার্জ কিউ, ইটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, বা আমরা এখানে যেভাবে ইটা লিখি ই এক্স লিখি, ই এক্স। তাহলে আমাদের প্রতিটা ইলেকট্রনের উপরে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে? এফ ইকুয়ালস টু কিউ ই এক্স পরিমাণ চার্জ কাজ করতেছে প্রতিটা ইলেকট্রনের উপরে। কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটা পিডিএফ এ যাই। নতুন পিডিএফটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখেছি। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা এফ ইকুয়ালস টু কিউ ই চার্জ করি, মানে এটা বল একটা এই এই ইলেকট্রিক ফিল্ড, যে ইলেকট্রিক ফিল্ডটা দিলাম, এই যে ছোট মানে ইএক্স যেটা এখানে ইএক্স পরিমাণ ইলেকট্রিক ফিল্ডটা দিলাম, সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে প্রতিটা ইলেকট্রনের উপরে ফোর্স তৈরি হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ই। তাহলে আমাদের যদি এন সংখ্যক, ছোট হাতের এন সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে টোটাল ফোর্স কি হচ্ছে? এন কিউ ই। সামনে একটা নেগেটিভ, কারণ কি ইলেকট্রনের চার্জ নেগেটিভ, কিউটা এখানে নেগেটিভ চার্জ, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আবার এফ ইকুয়ালস টু চার্জের সাথে এফ এর রিলেশন কি জানি আমরা? চার্জের সাথে রিলেশন জানি কিউ ই, এফ এর সাথে এক্সেলারেশনের সাথে একটা রিলেশন আছে, এফ ইকুয়ালস টু এম এ। আমরা এটা জানি না? জি স্যার। আচ্ছা, জি স্যার, নিউটনের বৈদ্যুতিক সূত্র। হ্যাঁ, এম এ যদি হয়, এম এ দিয়ে আমরা বুঝতেছি এক্সেলারেশনের সাথে মাসের যে রিলেশনটা। এখন দেখো আমাদের দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড দেওয়ার মাধ্যমে প্রতিটা ইলেকট্রনের উপর একটা ফোর্স তৈরি করলাম। তাহলে কি হবে? প্রতিটা ইলেকট্রন একটা নির্দিষ্ট এক্সেলারেশন পাবে। এক্সেলারেশন মানে কি? প্রতি মুহূর্তে তার বেগ বৃদ্ধি পাবে, প্রতি সেকেন্ডে তার বেগ আগের সেকেন্ডের চেয়ে একটু একটু বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে কি হয়, ইলেকট্রনের যদি একটা নেট এক্সেলারেশন থাকে, একটা বড় নেট এক্সেলারেশন থাকে, যার ফলে কি হবে, ইলেকট্রন গুলো কন্টিনিউয়াসলি তাদের স্পিড বাড়তে থাকবে। তার মানে কি, আমাদের একটা সিস্টেমে কন্টিনিউয়াস কারেন্ট বৃদ্ধি পাওয়ার কথা। কথা কি বুঝতে পারছো? এক্সেলারেশন মানে কি সবাই জানাইতো নাকি? জি স্যার, ত্বরণ। সেটা কি জিনিস? স্যার বেগ বৃদ্ধির হার, সময়ের বেগ সাথে বৃদ্ধির বেগটা হার, সময়ের সাথে সাথে সময়ের সাথে অসমবেগের পরিবর্তন স্যার। হ্যাঁ, বেগ বৃদ্ধি, ধীরে ধীরে বেগ বৃদ্ধি যেটা হবে সেটা। তার মানে বেগ বৃদ্ধি হচ্ছে মানে কি, আস্তে আস্তে কারেন্ট ধীরে ধীরে ইলেকট্রিক ফিল্ডের কারণে কারেন্ট বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু স্টেডি স্টেট ক্ষেত্রে আমরা জানি কি, একটা ইলেকট্রিক ফিল্ড দিলে কারেন্ট, নির্দিষ্ট কারেন্ট ফ্লো হয়, একটা ধরো 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, কন্টিনিউয়াস কারেন্ট বৃদ্ধি পায় না, ঠিক আছে? তার মানে কি, এখানে এই যে এফ ইকুয়ালস টু এম এ হওয়ার কথা, বা এফ এর কারণে যেই ইলেকট্রিক ফিল্ডের কারণে যে একটা চার্জ ফোর্স দিচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের কারণে যে ফোর্স তৈরি হচ্ছে, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের কারণে যে একটা ফোর্স তৈরি হচ্ছে, সেই ফোর্সটাকে মেনটেইন করার জন্য, মেনটেইন বলবো না, ইলেকট্রিক ফিল্ডটা শুধুমাত্র, এখানে ইলেকট্রিক ফিল্ডের কাজটা হবে শুধুমাত্র ইলেকট্রন গুলোর দিকগুলোকে অ্যালাইনমেন্টে রাখে, একদিকে ইলেকট্রনের নিজস্ব দিকটাকে অ্যালাইনমেন্টে রাখে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই ফোর্স কাজ করার কারণে যে এক্সেলারেশন, সেই এক্সেলারেশনটাকে মিনিমাইজ করতে হবে। কারণ কি, মানে মিনিমাইজ করতে হবে বলবো না, বলবো যে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ভিতরে এমন একটা মেকানিজম আছে, যে মেকানিজমের মাধ্যমে মিনিমাইজ হয়ে যায়, এক্সেলারেটটা হয় না, এক্সেলারেট মানে ত্বরণ হয় না, বেগটা ফিক্সড হয়ে যায়, স্টেডি স্টেট বেগ, মানে বেগটা নির্দিষ্ট বেগে যায়, বেগটা প্রতি মুহূর্তে বৃদ্ধি পায় না, প্রতি মুহূর্তে বেগটা বৃদ্ধি পায় না। তার মানে বেগটার এই যে ফোর্সের কারণে বেগটা বৃদ্ধির যে প্রবণতা ছিল, এই প্রবণতাটাকে বন্ধ করার জন্য ভিতরে আরেকটা ফোর্স কাজ করবে আর কি। সেই ফোর্সটা হচ্ছে যে কলিশন।
আমাদের ইলেকট্রন গুলো এই যে মুভ করতেছে, এই মুভমেন্টটার কারণে ইলেকট্রন একটার সাথে একটা কলাইড হবে বা কলিশন হবে বা কি হবে, সংঘর্ষ হবে। এই সংঘর্ষের কারণে তাদের যে এক্সেলেশন হওয়ার কথা, কন্টিনিউয়াস স্পিড বাড়ার কথা, সেই স্পিডটা আর বাড়বে না। তার একটা নির্দিষ্ট বেগে কন্টিনিউয়াস ফ্লো হবে, কিন্তু স্পিডটা ধীরে ধীরে বারবার বারবার বেড়ে যাওয়া, এই প্রবণতাটা চলে যাবে কলিশনের কারণে। তাহলে আমরা দেখলাম কি এর কারণে, এই যে ইলেকট্রিক ফিল্ডের কারণে ফোর্স হচ্ছে F ইকুয়ালস টু কিউই, বা ইলেকট্রিক ফিল্ডের কারণে আমাদের একটা রিলেশন পাচ্ছি। এবার আমরা কলিশনের কারণে আর একটা রিলেশন দেখবো। আচ্ছা, আমরা প্রথম কথা খেয়াল করো, F ইকুয়ালস টু কি পেলাম, টোটাল চার্জ কি এন কিউ ই, এটা পাইছি, বোঝা গেছে কিভাবে পাইছি, F ইকুয়ালস টু কিউই, আর আমাদের টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে এন, তাহলে টোটাল ফোর্স কতটুকু, এন কিউই, বোঝা গেছে? না, মাইনাসটা হচ্ছে ইলেকট্রনের চার্জটা নেগেটিভ এই কারণে, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ এই কারণে, ঠিক আছে। আর ডি, এখানে একটা ছোট হাতের পি এক্স দেখতে পাচ্ছ তোমরা, এটা এই টাইপের একটা পি এক্স দেখতে পাচ্ছ। এই পিটা হচ্ছে যে ভর বেগ বা মোমেন্টাম, মোমেন্টকে পি দ্বারা প্রকাশ করছে, পি এক্স দ্বারা, এক্স এক্সিস দ্বারা আর কি, এক্স এক্সিস পি মোমেন্টাম। মোমেন্টাম বা ভরবেগ কি সেটা কি জানা আছে? জি স্যার, এমবি স্যার, ব্যাগের সাথে বৃদ্ধি পায়, ওটা আচ্ছা। স্যার এমবি। হ্যাঁ, ভি বা ভর এবং বেগের গুণফলকে মোমেন্টাম বলে। আমরা নিউটনের সূত্র থেকে আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল কতটুকু এখানে পাইলাম, যে এন কিউই, বোঝা গেছে? জি স্যার। আর ভরবেগ হচ্ছে ডিপি পরিবর্তন, মানে ছোট সামনে একটা ভরবেগ হচ্ছে পি, আর সামনে একটা ডি বসে দিলে মানে কি পরিবর্তন, বুঝাচ্ছে, তাই জি তো? স্যার। আর এটা পরিবর্তনের হার মানে কি, টি দিয়ে ভাগ করে দেওয়া। বাদ স্যার। হ্যাঁ, আর খুব ছোট সময় দিয়ে ভাগ করলাম ডিটি, তাহলে সমানুপাতিক, যেহেতু খুব ছোট সময় দিয়ে করেছিলাম, সমানুপাতিক চিহ্নটা বাদ দিয়ে আমরা ইকুয়ালস টু দিতে পারি, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের প্রথম ফোর্স। দ্বিতীয় ফোর্স কি, দ্বিতীয় ফোর্স হচ্ছে কলিশন। কলিশনের কারণে আরেকটা ফোর্স, মানে এই যে অ্যাক্সেলারেশনটাকে সে মিনিমাইজ করবে। এখন কলিশনের কারণে কি হয় সেটা বোঝার জন্য আমাদের এই যে এই প্যারাটা একটু ভালো করে ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো, আমি বলতেছি। আমাদের প্রথমে কনসিডার করতেছে এন নট ইলেকট্রন টি ইয়েতে, আর এনটি হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রন দ্যাট হ্যাভ নট আন্ডারগন। আচ্ছা, টোটাল ইলেকট্রন, প্রথমে টোটাল ইলেকট্রন আছে এন নট ইলেকট্রন। এই এন নট ইলেকট্রনের মধ্যে এন টি, আমি যেগুলো দাগাচ্ছি সেগুলো খেয়াল করো। এনটি হচ্ছে এমন একটা নাম্বার অফ ইলেকট্রন যারা হচ্ছে হ্যাভ নট আন্ডারগন এ কলিশন, মানে এখনো কোনো কলিশন হয়নি। এনটি সংখ্যকের কোনো কলিশন হয়নি, আর বাকিদের কলিশন হয়ে গেছে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই যে কলিশন হয় নাই, এই নাম্বারটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে হ্রাস পাবে। এটা কেন হ্রাস পাবে, এটা কি তোমরা বুঝতেছো? কারণ কি, কন্টিনিউয়াস কলিশন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্যার। কন্টিনিউয়াস কলিশন হচ্ছে, তাই তো? জি স্যার। কলিশন হচ্ছে, কন্টিনিউয়াস কলিশন হচ্ছে, সুতরাং কলিশন হয় নাই, এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে, ঠিক আছে, ধীরে ধীরে সময়ের সাথে কমে যাবে। তাহলে এই যে দ্য রেট অফ ডিক্রিজ, এটা ইম্পর্টেন্ট প্যারাটা বুঝো, দ্য রেট অফ ডিক্রিজ এট টাইম টি প্রপোর্শনাল টু দ্য নাম্বার লেফট আনস্ক্যাটার্ড। অর্থাৎ এই কতটুকু কি হারে কমবে এটা নির্ভর করতেছে যে কারা এখনো সংঘর্ষ হয়নি, তাদের নাম্বার কি পরিমাণ আছে সেটার উপর। খুব ইম্পর্টেন্ট, একটু পেঁচানো কথা, একটু পেঁচানো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। পেঁচানো এই জন্য যে দেখো কতজন, মানে এই সময় সাপেক্ষে ধীরে ধীরে আমাদের এই নাম্বারটা কমে যাচ্ছে, এই কলিশন হয়নি, কিন্তু কি হারে কমবে বা এই কমার স্পিডটা কেমন হবে, এই কমার হার বা অনুপাতটা কেমন হবে সেটা নির্ভর করতেছে এখন পর্যন্ত কয়জনের কলিশন হয়নি তার উপরে। যত বেশি কলিশন না হওয়া গ্যাপ থাকবে তত দ্রুত কলিশন হবে, আর কলিশন যত কম হওয়া বাকি থাকবে তত ধীরে ধীরে কলিশন হবে, বোঝা গেছে? ডিক্রিজ রেটটা তত কমে যাবে, কথা বুঝতে পারছো? স্যার ওই যে অ্যাটমিক ফিজিক্সের মতো স্যার, ওই যে স্যার কিসের মতো সেটা তো আমি জানি না, কিসের কথা বলতেছে সেটা তো আমি বুঝতে পারতেছি না। এটা ফিজিক্সে পড়ে থাকতে পারো সেটা ঠিক আছে, কিন্তু একটা পড়ি যে স্যার, ওই যে কার্বনের ডিকে কনস্ট্যান্ট কতগুলো স্যার বিক্রিয়া করে যে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুব ভালো কথা বলছো। হ্যাঁ, এটা ঠিকই, ওই যে অর্ধায়ুটা ধীরে ধীরে কমে যেতে থাকে, যে ঠিক আছে এটা। হ্যাঁ এটা স্যার, এটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কি, ওই এটা এটা অবশ্য ভালো ভালো একটা অ্যানালজি।
এটা ওইটার মতো না, কিন্তু এটার কাছাকাছি একটা অ্যানালজি। যারা জানো তারা একটু ওই অ্যানালজির সাথে মিলাতে পারো। ওই যে ডিকে করার রেটটা যত সময় যায় তত কমে যায়, ঠিক আছে? ডিকে করার রেটটা, কারণ কি ডিকে করা অলরেডি অনেকগুলো ডিকে হয়ে গেছে, সুতরাং বাকিগুলো ডিকে করতে এরকম বিষয়টা আর কি, যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের এই রেটটা। তাহলে এই কথাটা, এই চারটা লাইন যেটা বলছি সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করলে এরকম পাই। এরকম পাই কিভাবে খেয়াল করো একটু দেখো। ডিক্রিজ রেট বলে আমরা এটাকে নেগেটিভ করলাম, সামনে একটা মাইনাস চিহ্ন দিলাম, কারণ কি এটা ইনক্রিজ রেট না, এটা ডিক্রিজ রেট, ঠিক আছে? ডি এন অর্থাৎ এই যে এনটা অর্থাৎ যারা এখনো কলিশন হয় নাই সেইটার পরিবর্তনটা সময়ের সাপেক্ষে, সেইটার পরিবর্তনটা সময়ের সাপেক্ষে ডিক্রিজ রেটটা। হ্যাঁ, কার কতটুকু, কতজন বাকি আছে সেটা দিয়ে সময়টাকে ভাগ করে দিলেই পাচ্ছি। এখানে দেখো টি বার দ্বারা ভাগ করে, টি বার হচ্ছে এটাকে বলে মিন ফ্রি টাইম, MEN মিন ফ্রি টাইম। মিন ফ্রি টাইমটা হচ্ছে এটা যে আমাদের কি বলে ওই দুইটা কলিশনের মধ্যবর্তী সময়, মানে হচ্ছে একটা ইলেকট্রন একটা কলিশন হইলো, আরেকটা ইলেকট্রন আরেকটা কলিশন হইলো, বা একটা ইলেকট্রন একটার সাথে কলিশন করে আরেকটা ইলেকট্রনের সাথে কলিশন করবে, এই দুইজনের মধ্যবর্তী তার যে সময়টা হয়েছে সেই সময়টাকে বলে ফ্রি টাইম। আর সকলগুলা সময়ের অ্যাভারেজ করলে যেটা পাই সেটাকে বলে মিন ফ্রি টাইম। অর্থাৎ কলিশন সংঘর্ষ ঘটার মধ্যবর্তী যে গড় বা অ্যাভারেজ যে সময়টা সেটাকে বলে মিন ফ্রি টাইম। তাহলে দুইটা কলিশনের মধ্যবর্তী সময় দিয়ে আমরা যদি টোটাল আনস্ক্যাটার্ড বা আনকোলাইডেড এগুলাকে ভাগ করে দিই, তাহলে আমরা টোটাল কলিশনের রেটের ডিক্রিজটা পেয়ে যাব। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই ইকুয়েশনটার সলিউশনটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটার সলিউশন হচ্ছে এটা। হ্যাঁ, স্যার এটা ফিজ ইউজ হয় কিনা স্যার? এখানে এটা স্যার টাও ইউজ করেছে, n সমান n নট e টু দি পাওয়ার মাইনাস t বাই টাও টাও। টাও টাও এক্স্যাক্টলি টাও ইউজ করছে আমরা এখানে, টাও ইউজ না করে টি ইউজ করে, টি বার ইউজ করে আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, টাও ওখানে টাও এরকম একটা ছোট টাও ইউজ করে, ঠিকই বলছো। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে nt e টু দি পাওয়ার nt n নট e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইড বাই t বার, ঠিক আছে? তো এই টি বারটাকে ফ্রি টাইম বলতেছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি আমাদের যাদের কলিশন হয় নাই, ঠিক আছে? এবার এইটা দিয়ে এটা হচ্ছে কলিশন বা কলিশন হয়নি বা কলিশনের নাম্বারটা। তাহলে আমরা কি বললাম, কলিশনের কারণে একটা ফোর্স থাকবে, একটা ফোর্স হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড দিলাম, সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রন গুলো অ্যালাইনমেন্ট হইলো, বিন্যস্ত হইলো, সেগুলো কারেন্ট ফ্লো করবে। কিন্তু এই কারেন্টটা ধীরে ধীরে বাড়বে না, এটা ফিক্সড থাকবে বা স্টেডি স্টেট থাকবে। কারণ কি এইটা অ্যাক্সেলারেশন হবে না, কারণ হচ্ছে কলিশন হবে, কলিশনের কারণে একটা কমবে। কলিশনের কারণে তার যে পরিবর্তনটা, কলিশনের কারণে ভরবেগের পরিবর্তনটা দেখি আমরা একটু আগে, ইলেকট্রিক ফিল্ডের কারণে ভরবেগের পরিবর্তন এখানে পাইছি, dpx বাই dt ইকুয়ালস টু nqex টা পাইছি। এবার কলিশনের কারণে পরিবর্তনটা দেখি। কলিশনের কারণে পরিবর্তন হচ্ছে যেখানে লাল দাগের ভিতরে যেটা ফালাইলাম সেটা dpx কি পরিবর্তন অফ মোমেন্টাম, মানে ডিফারেন্সিয়েশন অফ মোমেন্টামের পরিবর্তনটা। আগে কি ছিল, এটা ছিল সাধারণ px মানে নরমাল ভরবেগের, তার সাথে আমাদের কি প্রতিটা কলিশনের মধ্যবর্তী সময়, টি বার মানে কি কলিশন, আর ডিটি মানে কি টোটাল সময়, মানে টোটাল ছোট সময়। তাহলে ছোট সময়ের ডিটি বাই টি, তাহলে একটা কলিশন ঘটতে কত সময় লাগলো সেটা, তাহলে সেটার সাপেক্ষে পরিবর্তনটা। বোঝা গেছে? হ্যালো, আচ্ছা দেখো, আমাদের কলিশনের কারণে একটা হচ্ছে ভরবেগের পরিবর্তন দুই ভাবে হয়। একটা হয়েছে কি আমাদের ওই যে বেগে প্রযুক্ত বলের কারণে ভরবেগের পরিবর্তন হইলো, আর একটা হচ্ছে কলিশনের কারণে ভরবেগের পরিবর্তন। কলিশন মানে কি, তোমরা অনেকটা যে ভরবেগ প্রথম যেইখানে পড়ছিলাম আমাদের 9-10-এ, দুইটা বল সামনের দিকে যাইতে থাকে, একটা একটার সাথে গিয়ে বাড়ি খায়, সংঘর্ষ হয়। এই কলিশনের কারণে যে পরিবর্তনটা হচ্ছে সেটা খেয়াল করো। ধরা যাক ডিটি টাইমে কলিশনের কারণে কি পরিবর্তন আছে আমরা সেটা বের করবো। আমরা কি জানি টি বার বা টাউ যেটাকে তোমরা বললা, টি বার সময়ে কলিশন হয় কয়টা, একটা। বুঝা গেছে? দুইটা কলিশনের মধ্যবর্তী সময় মানে তো টি বার সময় কলিশন হয় একটা, তাহলে মানে কি ডিটি সময় কলিশন হয় কয়টা, ডিটি না আচ্ছা ওয়ান এক সময় তোমরা একক ভাবে করতেছো কি, আচ্ছা দেখো 1/টাও দিয়ে করি, তাহলে এক সময় কলিশন হয় 1/টাউটা, ঠিক আছে? তাহলে ডিটি সময় কলিশন হয় কয়টা, ডিটি বাই টাউ। জি স্যার।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি টোটাল কলিশন। তাহলে টোটাল কলিশন হচ্ছে এইটা, আর আগের ভরবেগ ছিল এটা। সুতরাং কলিশনের কারণে ভরবেগের পরিবর্তন আগেরটা বনাম কলিশনের পরেরটা। তাহলে এটা আমাদের ভরবেগের পরিবর্তনটা পাইলাম। বোঝা গেছে? স্যার এখানে মাইনাস কেন স্যার? এখানে মাইনাস হচ্ছে, হ্যাঁ স্যার এখানে মাইনাসটা কেন? এখানে মাইনাস হচ্ছে, সেটা আসতেছি। আমাদের হচ্ছে যে দেখো, এই এখানেও আমাদের কি করতেছে, ডিক্রিজ করবে। ভর বেগের আগে বেগটা যেটা ছিল সেটা কি করতেছে, ডিক্রিজ, পরিবর্তনটা ডিক্রিজ করে আসতেছে এই কারণে। ঠিক আছে? তো আমাদের ডিএক্সেলারেটিং এফেক্ট কি, এক্সেলারেটিং এর এগেইনস্টে ডিক্রিজ মানে ডিএক্সেলারেটিং এফেক্ট যেটা করতেছে কি। ঠিক আছে? তো মানে কি বুঝতে, ডিএক্সেলারেটিং এফেক্ট মানে বুঝছো তো? এফ এর কারণে এক্সেলারেটিং হচ্ছে, আর এই কলিশনের কারণে ডিএক্সেলারেট মানে কি এক্সেলারেটরের এগেইনস্টে কাজ করতেছে। বুঝছো ব্যাপারটা? এই কারণে নেগেটিভ হয়েছে। হ্যালো, নেগেটিভ হয়েছে কেন সেই প্রশ্নটার উত্তর তো বললাম, যে ডিএক্সেলারেটিং কলিশনের কারণে কি অ্যাক্সেলারেশনের এগেইনস্টে, বিরুদ্ধে, নেগেটিভ দিকে কাজ করতেছে, এই কারণে হ্যাঁ হ্যাঁ, ধাক্কা খাওয়ার পরে, ধাক্কা খাওয়ার আগে তার মধ্যে তো একটা এক্সেলারেশন থাকতেছে। ধাক্কা খাওয়ার পরে এক্সেলারেশনটা কমে ডিএক্সেলারেট হয়ে যাচ্ছে, মানে এক্সেলারেশন কমে নাই হয়ে যাচ্ছে, নেগেটিভ দিকে চলে আসছে। এই কারণে এটা নেগেটিভ আর কি। ঠিক আছে? তো এটাকে একটু এটা করো, মডিফাই করে নাও। মডিফাই করলে কি হবে দেখো, dpx by dt equals to px by t। ঠিক আছে? 8 গুণ করছি। হ্যাঁ, আর গ্রহণ করছি। হ্যাঁ, তাহলে উপরে আমরা একটা পাইছিলাম এইটা, একটু একটু খেয়াল করো উপরে কি পাইছিলাম। এই দেখো এখানে কি পাইছি, nqex, তাই না? আর এখানে কি পাইছি, জি স্যার। px by t। তাহলে আমরা কি জানি, এক্সেলারেশন এবং হ্যাঁ এক্সেলারেশন এবং ডিএক্সেলারেশন এফেক্ট, টোটাল এক্সেলারেশন এবং ডিএক্সেলারেশনের ফোর্স হবে 0। কারণ এই ফোর্সটা যদি 0 হয় তাহলে শুধুমাত্র এই এক্সেলারেশনটা, এই এম এ, এই এটা ক্যান্সেল হবে। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমাদের এই দুটো যোগ করো, তাহলে এইটা একটা, এটা একটা, তাহলে দুটো যোগ করলে আমাদের কি পাই, অ্যাক্সেলারেশন ডিএক্সেলারেশন ফোর্স। এটা হচ্ছে ডিএক্সেলারেশন, আর ওই ছিল এনকিউইএক্স ছিল অ্যাক্সেলারেশন। তাহলে এই দুটো যোগ করলাম, যোগ করলে ইকুয়াল টু 0 পেলাম। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। দুইটাই নেগেটিভ ভ্যালু, যাই কারণে যোগ করলো নেগেটিভই পাচ্ছি আর কি। তাহলে আমরা কি পাই, এই যে px ইকুয়াল টু nqet, px করলে কি পাই দেখো, এটা একটু মডিফ বুঝতে পারতেছো, px ডিভাইড বাই t ইকুয়াল টু পাই হচ্ছে n QE, টিটাকে ওই পাশে নিয়ে গেলে আমরা কি পাই, NQET। ঠিক আছে? তাহলে এবার এটাকে আরেকটু ইয়ে করো, আমাদের এভারেজ মোমেন্টাম। এভারেজ মানে কি, প্রত্যেকটা ইলেকট্রনের উপরে কতটুকু মোমেন্টাম। আমরা টোটাল ইলেকট্রন n, তাহলে এটাকে px কে n দ্বারা ভাগ করলে আমরা এভারেজ মোমেন্টাম পেয়ে যাব, QTX। গড়টা আর কি, গড়। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা মোমেন্টাম p ইকুয়ালস টু, আমরা বেগের সাথে মোমেন্টামের রিলেশন কি বলতো? মোমেন্ট পেয়ে গেছে। মানে ভরবেগের সাথে বেগের রিলেশন কি, সম্পর্ক কি? px ইকুয়ালস টু, বেগ যদি v হয়, সামথিং ইনটু v, কি ইনটু v বলতো? mv। mv স্কয়ার হবে কেন? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। বেগ এবং ভর এই দুটো গুণফলকে কি বলবে? ভরবেগ বলবে। তাহলে আমরা এক একটা এভারেজ বা প্রতিটা ইলেকট্রনের জন্য আমরা ভরবেগটা পাইলাম। এইটা থেকে যদি আমরা শুধু বেগটা চাই তাহলে কি করতে হবে, ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করে দিতে হবে। জি স্যার। ইলেকট্রনের যে বেগ পাইলাম, বেগটা ভর দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কি পাই, এটা পাই। বোঝা গেছে? খেয়াল করে যে QTX, এই যে উপরে যে স্টার চিহ্ন দেওয়ার কারণ কি, এটা হচ্ছে যে ইফেক্টিভ মাস। ইফেক্টিভ মাস তোমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালসে পড়ছিলাম, মনে আছে? ইফেক্টিভ মাস কি? জি স্যার, ইফেক্টিভ মাস পড়ছি স্যার। ইফেক্টিভ মাস একটু মনে করো, আর নাহলে একটা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালসটা দেখো। আমি জাস্ট একটু বলি, ইলেকট্রন যখন স্থির থাকে তখন তার মাসকে এমনি নরমাল প্রকাশ করা হয়। যখন ইলেকট্রন মুভ করে তখন খেয়াল করা যায় তার মুভমেন্টের কারণে তার ভরটা একটু পরিবর্তন হয়ে যায়।
সাধারণত কমে যায়, একটু কিছু কিছু ইলেকট্রনের ক্ষেত্রে বেড়েও যায়, তবে একটু পরিবর্তন হয়। এই পরিবর্তিত ভরটাকে বলে ইফেক্টিভ মাস। উপরে একটা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গেছে? আচ্ছা, তো আমরা এ হচ্ছে কি আমাদের ভর, সরি বেগটা পাইলাম। আমরা বেগের সাথে কারেন্টের রিলেশন জানি, কারেন্ট ডেনসিটি যে, এটা আমি থার্ড ক্লাসে বা সেকেন্ড ক্লাসে পরিচয় করেছিলাম। কারেন্ট ডেনসিটি মানে কি? কারেন্ট ডিভাইডেড বাই ক্ষেত্রফল, প্রতি এককে কি পরিমাণ কাজ প্রতি একক ক্ষেত্রফলে কারেন্টের সমান। হ্যাঁ, সেটা ইকুয়াল টু আমরা কি পাইছি, সেটা ইকুয়াল টু আমরা কি ছিলাম, কিউ এন ভি। ইলেকট্রনের কারণে যেটা, সেটা হচ্ছে মাইনাস কিউ এন ভি। মাইনাস কেন? ইলেকট্রনের চার্জ নেগেটিভ বলে। ঠিক আছে, কিউ এন ভি এটা হচ্ছে আমাদের জে। তাহলে আমাদের ভি এর ভ্যালু বসায় দাও, ভি ইকুয়াল টু এটা, তাহলে কিউ এন ইনটু ভি। বোঝা গেছে? তাহলে কারেন্ট কি পাই গেলাম, এইটা সবাই কি বুঝতে পারছো? জি স্যার। একটু দেখো, দেখলে বুঝবা। জাস্ট এখানে বসাই দিছি, এই ভি এর ভ্যালুটা এখান থেকে এখানে বসাই দিছি। ঠিক আছে, এই কারেন্ট ডেনসিটি পেয়ে গেলাম। এটাই হচ্ছে যে আমাদের কারেন্ট। অর্থাৎ দেখো কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে। এই কারেন্টটা কি স্টেডি স্টেট কারেন্ট, এখানে কোনো এক্সেলেশন নেই, নির্দিষ্ট কারেন্ট। কার কারণে? আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম ইএক্স এর কারণে। এই ইএক্স এর কারণে এই কারেন্টটা তৈরি হচ্ছে। এইভাবে আমাদের ইলেকট্রিক ফিল্ড দিলে একটা কারেন্ট তৈরি হয়। এই ধরনের কারেন্টকে বলে ড্রিফট কারেন্ট। ইলেকট্রিক ফিল্ড দিয়ে বহিস্থ প্রভাবক দিয়ে আমরা একটা কারেন্ট তৈরি করলাম, এই ধরনের প্রভাবককে বলে ড্রিফট কারেন্ট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের কারেন্ট। এটার আরো কিছু ফর্ম আছে, দেখো। এই জেএক্স কে একটু সংক্ষেপে করা হয়, সংক্ষেপে একটা নতুন, এই পুরোটা কনস্ট্যান্ট, এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কনস্ট্যান্টটাকে সিগমা এক্স দ্বারা প্রকাশ করা হয়। সিগমাটাকে, এই কনস্ট্যান্টটাকে একটা টোটালটাকে একটা সিঙ্গেল কনস্ট্যান্ট সিগমাকে নিয়ে যায়। এই সিগমাটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। যে ম্যাটেরিয়ালটা আলোচনা করতেছি সে ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা বিভিন্ন ফর্ম আছে, ফর্মুলা একটু তোমরা দেখো। এরপর সাথে হল ইফেক্ট, এটা তোমাদেরকে আমি সেলফ স্টাডি দিলাম। হল ইফেক্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু সেলফ স্টাডি দিলাম, আশা করি পারবা। আমি একটু জাস্ট বলি হল ইফেক্টটা কি। হল ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট সলিডের জন্য। সলিডের নাম্বার অফ ইলেকট্রন বের করার জন্য খুব উপযোগী একটা পদ্ধতি। সলিডে ইলেকট্রন কি পরিমাণ ইলেকট্রন আছে সেটা বের করার জন্য হল ইফেক্ট কাজে লাগানো একটা উপযুক্ত পদ্ধতি। এখানে মূলত করে কি, একটা বারের মধ্যে দুইটা এক্সটার্নাল শক্তি দেয়। একটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড দেয়, এই যে ওয়াই এক্সিস বরাবর দেখো ইলেকট্রিক ফিল্ড দিল। আবার এক্স এক্সিস বরাবর, সরি জেড এক্সিস বরাবর আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেছে? জি জেড স্যার। এক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড দেয়, আর ওয়াই এক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড দেয়। এই দুইটার, এবং আমাদের একটা বারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, যার ফলে প্রতিটা ইলেকট্রনের মধ্যে দুইটা জিনিস প্রভাব রাখে। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এই দুইটা প্রভাবের কারণে আমাদের এখানে একটা পরিবর্তন হয়। এই পরিবর্তনের কাজে লাগাই আমরা ইলেকট্রনের নাম্বার। এই যে সলিড, এখানে যে টুকরাটা দেখতে পাচ্ছ না, আয়তাকার টুকরাটা, ঘনকার, এই ঘনকার টুকরার মধ্যে কি পরিমাণ ইলেকট্রন আছে সেই নাম্বারটা বের করতে পারি। খুব ইন্টারেস্টিং। কোন রকমের মানে কমপ্লিকেটেড যন্ত্রপাতি ছাড়াই, মাত্র দুই প্রান্তের ভোল্টেজ মেপে এবং এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপলে, এই টুকরাটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপলে এবং দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স মাপলেই তুমি এটার ভিতরে কয়টা ইলেকট্রন চলতেছে সেটা হিসাব করে ফেলতে পারবা। হল ইফেক্ট কাজে লাগায়, সেটা এখানে দেখানো হয়েছে আর কি। এটা তোমরা সেলফ স্টাডি দিলাম, দেখবা। আচ্ছা, খেয়াল করো, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এখানে শেষ হয়েছে। আমাদের এখানে সেকেন্ড সেগমেন্ট শেষ, প্রায় একটু মনে হয় বাকি আছে, একটা টপিক ছোট্ট একটা বাকি আছে। আচ্ছা, এই হচ্ছে চ্যাপ্টার 3 শেষ হলো। চ্যাপ্টার 3 তে আমরা যে জিনিসটা পড়লাম কারেন্টের, সেটা হচ্ছে যে কি বলে, ড্রিফট স্যার কারেন্ট। আমাদের স্যার প্রিভিয়াস লেকচার গুলো, বইগুলো স্যার এখনো দেওয়া হয় নাই। হয়েছে তো, আমি তো কালকে দিছি, একটু দেখো। না স্যার, কালকে আপনাকে স্যার গ্রুপে স্যার ক্লাসরুমে স্যার বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, সরি তোমাদের সেকশন, এই সেকশনে কি দিছেন স্যার হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদেরটা আপলোড করা হয়নি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখলাম। ঠিক আছে, আমি দিয়ে দিব আজকে, চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, তো কি দিলে ভালো তো বুঝিনি। হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এবার আমরা পরে চ্যাপ্টার 4 এ যাচ্ছি। চ্যাপ্টার 4 স্টেটমেন্ট না, আমি এখানে শেষ করবো, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে কি ড্রিফট। ড্রিফট কি সেটা বলো তো, বাইরে কিভাবে কারেন্ট ফ্লো করলাম একটা সলিডের মধ্যে? স্যার বুঝি নাই স্যার কোয়েশ্চেনটা। শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা হ্যাঁ, আমার কথা শোনো, এখন শোনা যাচ্ছে কথা? জি স্যার। আমরা এতক্ষণ সলিডের কারেন্ট ফ্লো যেটা করেছি সেই কারেন্টটা কি ছিল? ড্রিফটের কারণে কারেন্ট বা ইলেকট্রিক ফিল্ডের কারণে কারেন্ট। ঠিক আছে? আমরা কি জি, স্যার। বলছিলাম ইলেকট্রনের কোনো নির্দিষ্ট ডিরেকশন নাই, এলোমেলো ঘোরাফেরা করে সাধারণভাবে। যখন আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেবো তখন এলোমেলো আর ঘুরবে না, নির্দিষ্ট দিকে ঘুরবে। আর ইলেকট্রন যদি নির্দিষ্ট দিকে যায়, ঘুরবে বা যাবে, তো নির্দিষ্ট দিকে গেলেই সেটার মধ্যে কারেন্ট ফ্লো হবে। বোঝা গেছে? জি, স্যার। ইলেকট্রনের নির্দিষ্ট দিক ড্রিফটের কারণে বা ইলেকট্রিক ফিল্ডের কারণে যেমন তৈরি করতে পারি, আরো একটাও কারণ আছে ইলেকট্রন একটা নির্দিষ্ট দিকে যাওয়ার, সেটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন বা ব্যাপন, এটা কি তোমরা জানো ব্যাপন কি? জি স্যার, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব। কম, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব। এটা এই যে একটা কথা বললা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, তার মানে কি এটারও একটা ডিরেকশন আছে, নির্দিষ্ট দিকে ডিরেকশন। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, ডিরেকশনটা কোন দিকে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব। কম ঘনত্ব দিকে। আমরা ওই যে যেটা বলি সাধারণত উদাহরণ দিই, এই একটা যদি সুগন্ধি রুমের একটা সাইডে রাখা হয় সুগন্ধি, তাহলে সেখান থেকে সুগন্ধি মলিকিউল গুলা ওইখানে ঘনত্ব বেশি থাকে, আস্তে আস্তে ছড়ায় পড়তে থাকে রুমের এক প্রান্ত থেকে, যেদিকে কম কম ঘনত্বের সেদিকে আস্তে আস্তে ছড়ায় পড়তে থাকে। সুগন্ধি বলো বা দুর্গন্ধ যেটাই বলো, এভাবে আস্তে আস্তে সেন্টের উদাহরণ দিয়ে আমরা এটা করা হয়। তো এখন দেখো আমাদের ইলেকট্রনও এই কাজটা করে। কোথাও যদি আমাদের একটা জায়গায় যদি ইলেকট্রনের ঘনত্ব খুব বেশি থাকে, ধরো এই সলিডের মধ্যে এইখানে ইলেকট্রনের ঘনত্বটা খুব বেশি, তাহলে কি হবে? ইলেকট্রনটা এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যাবে। আচ্ছা আমি আরেকটা সহজ উদাহরণ দিই। ধরো একটা সলিডের মধ্যে এইখানে এক কোণায় দিলাম ইলেকট্রনের ঘনত্ব খুব বেশি, তাহলে এই ঘনত্ব বেশি আর এদিকে ইলেকট্রনের ঘনত্ব কম, তাহলে কি হবে? এই ঘনত্ব বেশি থেকে ঘনত্ব কমের দিকে ইলেকট্রন গুলো মুভ করা শুরু করবে। বোঝা গেছে? তাহলে কি হবে? স্যার। ইলেকট্রনের একটা নির্দিষ্ট ডিরেকশন হয়ে গেল না? স্যার, র্যান্ডম কিন্তু না। জি। বোঝা গেছে? মূলত স্যার এই জি, ব্যাপনের স্যার। জন্য এটা হয়। হ্যাঁ, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের ব্যাপনের যে ইলেকট্রনের যে প্রবণতা সেইটার কারণ। তার মানে এই যে হইলো, যার ফলে ইলেকট্রন একটা নির্দিষ্ট ডিরেকশন, যার ফলে নির্দিষ্ট দিকে ইলেকট্রন মুভ করলে কি হবে? কারেন্ট তৈরি হবে একটা, কারেন্ট ফ্লো হবে। জি, স্যার, একটা কারেন্ট পাওয়া যাবে। exactly। তো এইভাবে আমাদের আরেকটা কারেন্ট তৈরি হয়, এই কারেন্টকে বলতেছে ডিফিউশন কারেন্ট। আমরা নেক্সট ক্লাসে ডিফিউশন কারেন্ট নিয়ে আলোচনা করবো। বোঝা গেছে? ড্রিফট হচ্ছে কি, এখানে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড দেওয়া লাগবে না, ইলেকট্রিক ফিল্ড ছাড়াই হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? মানে ব্যাপনের কারণে হচ্ছে না স্যার। ব্যাপনের কারণে হচ্ছে, হ্যাঁ। তাহলে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দিয়ে হবে, আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ছাড়া ব্যাপনের কারণে বা ডিফিউশনের কারণে হচ্ছে। ঠিক আছে? এটাকে আমরা ব্যাপন বলবো না, ডিফিউশন অফ ক্যারিয়ার বলবো আর কি। ক্যারিয়ারের ডিফিউশন বাংলায় বললে ওই ব্যাপনই আসবে আর কি, এই জন্য ব্যাপন বলতেছি। হ্যাঁ, আমরা বেসিক গুলো গেছে? পড়ছিলাম স্যার, আমাদের বাংলা দিয়ে স্যার। হ্যাঁ